দীর্ঘ অপেক্ষার পর পশ্চিমবঙ্গে বিপুল জয় পেয়েছে বিজেপি। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন, এই রাজ্যে প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী কে হবেন? কারণ বিজেপির ইতিহাস বলছে মুখ্যমন্ত্রীর নাম আমরা যত সহজে ভাবতে পারি ততটা সহজ হয় না সেই নামটা মিলে যাওয়াটা। অনেক সময় আমরা দেখেছি তার বদল হয়, শেষ মুহূর্তে কোনো চমক দেখানো এটা বিজেপির কৌশল। আপনি যার নাম ভাবছেন হয়তো তিনি নন, আবার আপনি যার নাম ভাবছেন তিনিই হয়তো মুখ্যমন্ত্রী হবেন, কিন্তু জল্পনাটা টিকে আছে। আমি আজ বলবো কিভাবে বিজেপির ক্ষেত্রে মুখ্যমন্ত্রী বাছাই হয়, কি কি দেখা হয় সেক্ষেত্রে, এবং এই বারবার বিজেপি কিভাবে চমকে দিয়েছে অনেক সময় কোনো রাজ্যকে, কখনো কখনো গোটা দেশকে। শুভেন্দু অধিকারী নাকি শ্রমিক ভট্টাচার্য, প্রাক্তন 2 রাজ্য সভাপতি দিলীপ ঘোষ নাকি সুকান্ত মজুমদার, কার নামে শিলমোহর পড়তে পারে? নাকি মহিলা মুখ হিসেবে এবার অগ্নিমিত্রা পাল উঠে আসবেন? সকলেরই না অনেক পজিটিভ দিক আছে, অনেক রকমের অভিজ্ঞতা, অনেক রকমের এগিয়ে থাকা আছে প্রত্যেকের, কিন্তু এদের সবাইকে টপকে একেবারে অজানা অচেনা আলোচনাতে না থাকাই সেই মুখ। কে সে? বলবো কেমন পদ্ধতিতে এমন মুখের নির্বাচন হয়ে থাকে বিজেপিতে, আর সেই সঙ্গে আপনাদেরকে ভাবাবো কে সেই ডার্ক হর্স। সঙ্গে বিজেপি বহু প্রতীক্ষিত জয় পেয়েছে। আরএসএসের প্রতিষ্ঠাতা, মানে যে আরএসএস বিজেপির প্রেরণা শক্তি, আরএসএসের প্রতিষ্ঠাতা কেশব বলিরামরাও ভেটগেওয়ার এই কলকাতা শহরে পশ্চিমবঙ্গে তিনি ডাক্তারি পড়তে এসেছিলেন। সেখানেই তিনি স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যুক্ত হন এবং এখান থেকেই তিনি সংঘ স্থাপনের একটা মানসিক সিদ্ধান্ত নিয়ে ফিরেছিলেন নাগপুরে এবং সেখানে তিনি সংঘ স্থাপনা করেন। সেই হিসাবে আরএসএসের সঙ্গে পশ্চিমবঙ্গের অনেক গভীর সম্পর্ক, নিবিড় সম্পর্ক, এবং সেটা গোড়া থেকে। সেই আরএসএসের এবার শতবর্ষ চলছে। আবার এই পশ্চিমবঙ্গেরই আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ, তিনি এই পশ্চিমবঙ্গেরই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে প্রেরণা জুগিয়েছিলেন, আশীর্বাদ দিয়েছিলেন হিন্দুদের জন্য একটা রাজনৈতিক সংগঠন তৈরি করার জন্য। সুতরাং পশ্চিমবঙ্গের এই জয় বিজেপির কাছে অনেক গুরুত্বপূর্ণ। শ্যামাপ্রসাদের সেই জনসংঘ এবং আজকের বিজেপি, সেই পশ্চিমবঙ্গে ক্ষমতা দখল, এবং সেটাও এত বিশালভাবে। গোটা রাজ্যের 80% বেশি হিন্দুর সমর্থন নিয়ে 207টি আসন নিয়ে জয়। সেই জয়ের পরে খুব স্বাভাবিকভাবেই নরেন্দ্র মোদী, অমিত শাহরা এই রাজ্যের জন্য শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের উত্তরসূরি বাছার ক্ষেত্রে অনেক কিছু ভাববেনই, তার প্রভাব পড়বেই। তাই আমি আগামী 25শে বৈশাখ সেদিন মুখ্যমন্ত্রীর শপথ, কিন্তু এখনো পর্যন্ত কোনো ধারণা নেই। কিন্তু আমি বলছি আপনাদের, মুখ্যমন্ত্রী কে হবেন সেটা বাছাই হয়ে গিয়েছে। তাতে কেউ হতাশ হবেন, কেউ খুশি হবেন, কিন্তু বিজেপি না, বিজেপির পথেই চলবে এবার পশ্চিমবঙ্গে। এবার কেন, এটা তো প্রথমবার, আর প্রথমবারেই এত বড় জয় যে কাউকে খুশি করার কোনো ব্যাপার নেই বিজেপির। আপনাদের বলি, এবার রাজ্যে যে নির্বাচন হয়ে গেল সেখানে কোনো নেতা এটা বলতে পারবেন না যে আমি এককভাবে বিজেপিকে জিতিয়েছি। কারো ভূমিকা বড় ছিল, কারো ভূমিকা ছোট ছিল, কারো মাঝারি ছিল, কিন্তু এবার কেন্দ্রীয় নেতৃত্ব পুরোপুরি রাজ্যের দখলে নিয়ে বসেছিলেন এবং তারাই সবটা পরিচালনা করেছেন। 5 বছর ধরে সুনীল বনসাল বাংলায়, অমিত মালব্য বাংলায়, ভূপেন্দ্র যাদব এই রাজ্যের দায়িত্ব নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী 5 মাস ধরে এই রাজ্যেই প্রায় ছিলেন। আমরা জানি ভোটের একটা অনেক সময় জুড়ে এখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ছিলেন, কিন্তু এরা তো প্রকাশ্যে ছিলেন। এছাড়াও
দেশের সব রাজ্য থেকেই বিশিষ্ট মন্ত্রী, ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব, এরা সকলে এখানে ঘাঁটি গেড়েছিলেন, তারা পরিকল্পনা করেছেন। রাজ্য নেতারা মূলত যারা প্রার্থী তারা নিজের এলাকায় এলাকায় প্রচারে ব্যস্ত ছিলেন। তাদেরকে বলে দেওয়া হয়েছে কিভাবে প্রচার, কোন হ্যান্ডবিল যাবে, কেমন করে তোমার প্রচার পত্রিকা তৈরি হবে, সমস্ত কিছু আগে থাকে নির্ধারিত হয়েছে। সমস্ত কিছু আগে থাকতে নির্ধারিত হয়েছে এবং সেই পথেই চলতে হয়েছে। আপনারা নিজের নিজের এলাকায় জানেন, কিন্তু আমি আপনাদের বলছি একেবারে কালিম্পং থেকে কাকদ্বীপ সর্বত্র বিজেপির যত প্রার্থী ছিলেন তাদের যে হ্যান্ডবিল, লিফলেট, ব্যানার সব কিছুর ডিজাইন মূল যেগুলো সেগুলো এক ছিল, কারণ পুরোটাই কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত হয়েছে। সংবাদপত্রে যে বিজ্ঞাপন ছাপা হয়েছে তাতেও প্রত্যেকটা কিছুতে কেন্দ্রীয় নেতৃত্বের হাত ছিল। হ্যাঁ, এর মধ্যে প্রাক্তন রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার তিনি একটু বেশি ঘোরাঘুরি করতে পেরেছেন। শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি, তিনি গোটা রাজ্য ঘুরেছেন কারণ তারা প্রার্থী ছিলেন না। শুভেন্দু অধিকারী তিনি নিজে দুটো আসনে প্রার্থী, তা সত্ত্বেও তিনি বিশেষ করে দক্ষিণবঙ্গে যেখানে যেখানে প্রয়োজন, যেখানে যেখানে কেন্দ্রীয় নেতারা বলেছেন তাঁরা গেছেন। গোটা ভোট পর্বে কি ন্যারেটিভ হবে, প্রথম দিকে সপ্তম বেতন কমিশনের প্রচার, নারী নিরাপত্তা, তারপরে আস্তে আস্তে বেকারদের চাকরি, তারপর কর্মসংস্থান, তারপরে শিল্প, পুরো প্রচারটা না একটা একটা গ্রাফিকের মতো এরকম বাধা ছিল। আস্তে 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 সেটাকে তুঙ্গে নিয়ে যাওয়া হয়েছে। কোন পর্বের ভোটে, দু পর্বের ভোটে আলাদা আলাদা ইস্যুর ওপর অতিরিক্ত গুরুত্ব দেওয়া হয়েছে। আপনারা দক্ষিণবঙ্গের যারা তারা জানেন না উত্তরবঙ্গের সংবাদপত্রগুলোতে বিজেপি কী ধরনের প্রচার করেছে, আবার উত্তরবঙ্গের যারা তারা জানেন না দক্ষিণবঙ্গে, মধ্যবঙ্গে আলাদা আলাদা। এটা ছিল বিজেপির এবারকার স্ট্র্যাটেজি। তাই এই দিল্লি নিযুক্ত নেতারা এই যে 294 বিধানসভা তার প্রত্যেকটিতে আলাদা আলাদা দিল্লি নিযুক্ত নেতা, বাইরের রাজ্যের নেতা দায়িত্বে ছিলেন। তারা খালি দেখেছেন যে নিয়ম মেনে প্রচার হচ্ছে কিনা, যে পরিবর্তন যাত্রা হয়েছে, কে কোন যাত্রায় থাকবেন, কবে থাকবেন, সেখানে কোন নেতা বাইরে থেকে আসবেন, যোগী প্রচারে এসে হেলিকপ্টারে কোথায় যাবেন, রাজ্যের কোন নেতা কখন হেলিকপ্টারে চড়বেন, কোথায় মোদি আসবেন, কোথায় অমিত শাহ আসবেন, সব কিছু পরিকল্পিতভাবে এবং সেটা কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত হয়েছে। ফলে এই জয়টা শুধু রাজ্য নেতাদের জয় এটা বলা যাবে না। 25শে বৈশাখ যে শপথ গ্রহণ অনুষ্ঠান, সেই শপথ গ্রহণ অনুষ্ঠানের যে পরিকল্পনা, সেটা হচ্ছে ব্রিগেড ময়দানে শপথ গ্রহণ। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অবশ্যই থাকবেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী থাকবেন, সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন থাকবেন। এছাড়াও বিজেপির প্রাক্তন সভাপতিদের অনেকে থাকবেন। এখানে উপস্থিত থাকবেন গোটা দেশে যত বিজেপি শাসিত রাজ্য রয়েছে সেখানকার মন্ত্রীরা, মানে মন্ত্রীরাও, কেন্দ্রীয় মন্ত্রিসভার অনেক সদস্য উপস্থিত থাকবেন, কেন্দ্রীয় নেতাদের প্রায় সকলে চলে আসছেন। এই যে আয়োজন, এই আয়োজনটা বুঝিয়ে দিচ্ছে পশ্চিমবঙ্গ বিজয়টা বিজেপির কাছে কত বড়। সেটা সংঘের শতবর্ষে, আবার সেটা শ্যামাপ্রসাদের মাটিতে এই জয় বিজেপির কাছে কত বড় সেটা বোঝাচ্ছে এই আয়োজন দেখে। সুতরাং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের রাজ্যে বিজেপির মুখ্যমন্ত্রী বাছাইয়ের যে পর্বটা, সেটা একেবারে জলভাত নয়, অনেক জল্পনা তাতে নিয়ে। আর সকলে চিন্তা করছেন মিলবে তো, আমি যার কথা ভাবছি, আমার যিনি প্রিয় নেতা, মিলবে তো। রাজ্য বিজেপি দপ্তরে গেলে আপনারা বুঝতে পারবেন যে বিভিন্ন শিবির তৈরি হয়ে যায়। যতই ঐক্য দেখানো হোক বা ঐক্য থাকুক, সকলেই ভাবেন যে আমার কাছের মানুষটি, আমার প্রিয় মানুষটি যদি মুখ্যমন্ত্রী হন তাহলে ভালো হয়। কিন্তু সবাই খুশি তো হন না। আমার এবার মনে হচ্ছে কেমন যেন বেশিরভাগই খুশি হতে পারবেন না, কারণ আমার যেটা মনে হচ্ছে এবং আমি যা খবর পেয়েছি আপনাদের ধীরে ধীরে সবটা বলবো, তাতে হয়তো মিলবে না। হয়তো বলছি এখনও, তার কারণ দলটার নাম বিজেপি।
যারা বিজেপিকে ভালো করে চেনেন তারা এই জল্পনায় কান দেন না, তারা কোনো নাম নিয়ে আলোচনা করেন না। সাংবাদিক জীবনের বেশিরভাগ সময়টা আমি বিজেপি শিবিরের খবর করেছি, তাই বিজেপিকে আমি চিনি। এবং এই যে নতুন বিজেপি 2013 সালের পরে যার জন্ম, সেই বিজেপি একেবারে আমূল বদলে গিয়েছে। লালকৃষ্ণ আদবানি, অটল বিহারী বাজপেয়ী, মুরলী মনোহর যোশীদের সময়কার যে বিজেপি ছিল তার সঙ্গে ফারাক অনেক। এই রাজ্যে যারা দাবিদার আছেন তাদের মধ্যে ন্যাচারাল চয়েস যদি বলে কিছু হয় তাহলে তিনি শুভেন্দু অধিকারী। কি তিনি হতে পারে অন্য দল থেকে এসেছেন, কিন্তু তিনি বিজেপির প্রতি কতটা দায়বদ্ধ সেটা আর বোঝাবার কোনো প্রয়োজন তার কাছে নেই। তিনি দুবার মুখ্যমন্ত্রীকে পরাজিত করেছেন। এবারে তিনি নিজের কেন্দ্র নন্দীগ্রামের লড়াইয়ের পরেও ভবানীপুরে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তিনি লড়তে চান, নিজের থেকে চেয়ে নিয়েছেন। তিনি নিজের থেকে বলেছেন এবং বলেছিলেন জিতব, জিতেও গেছেন, জিতে দেখিয়েছেন। কিন্তু এই যে ব্যক্তি, এই ব্যক্তিকে বিজেপিতে গুরুত্ব দেওয়ার নজির নেই। তাই আমরা অনেকেই যারা ভাবছি শুভেন্দু অধিকারী ন্যাচারাল চয়েস, সেটা হতেও পারে, নাও হতে পারে। না হওয়ার সম্ভাবনা হওয়ার সম্ভাবনার প্রায় সমান সমান। আবার এটাও হতে পারে বিজেপি ইদানিং যেভাবে সব কিছুই যা ভাবা হয় তার উল্টোটা, এই যে আমি ভাবছি বিজেপি উল্টো কিছু ভাববে, হয়তো দেখা গেল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নির্বাচনের ক্ষেত্রে উল্টোটা না ভেবে সোজাটাই ভাবলো। কিন্তু এই যে এত নাম নিয়ে আলোচনা না, সবাই ভাবছেন যে এই হবে এর নেতৃত্বেই সরকার গড়া হবে, কারণ এই ইকুয়েশন আছে ইত্যাদি। এটা আমিও ভাবতাম যদি আমি বিজেপিকে না চিনতাম। আমি বলছি না, আমি একবারও বলছি না যে শুভেন্দু অধিকারীর চান্স নেই। হয়তো সেই চান্সটাই একটা বড় চমকের মতো করে আসবে, যে এবারে বিজেপি দলের সাম্প্রতিক যে পথ সেই পথে হাঁটলো না, অন্য পথে হাঁটলো। কেন আমি সাম্প্রতিক পথের কথা বললাম সেটা জানার জন্য আপনাদের না কয়েক বছরের ইতিহাস একটু জানতে হবে, আপনাদের ভাবতে হবে। কয়েকটা বছরের দেখুন, এই যে বিধায়ক দলের একটা বৈঠক হবে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আসবেন, পর্যবেক্ষক হিসেবে আসবেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি, এগুলো বিজেপির নিয়ম। আমার 100% বিশ্বাস নরেন্দ্র মোদী, অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন, এই তিনজনে মুখ্যমন্ত্রীর নামটা আগেই ঠিক করে ফেলেছেন। এমনকি মন্ত্রিসভাও কে কোন দপ্তর পাবেন, কি করবেন সেটাও ঠিক করে ফেলেছেন, শুধু ঘোষণাটুকু বাকি। আশ্চর্য লাগলেও এটা সত্য। কেন জানেন? সেটা আপনাদের আমি বলি কেন এটা মনে হয়েছে। উদাহরণ 1, 2013 সাল বিজেপি লোকসভা নির্বাচনে লড়তে যাচ্ছে, তখন লালকৃষ্ণ আদবানি বেশ সবল সুস্থ লড়াইয়ের মতো করে আছেন, তখন সুষমা স্বরাজ আছেন, তাদের কথা ভাবা হচ্ছিল। সেই সময়ে অখ্যাত নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী করা হলো ঘোষণা করে। তখন নরেন্দ্র মোদী একজন মুখ্যমন্ত্রী, গুজরাটের একজন মুখ্যমন্ত্রী, কিন্তু হঠাৎ রাজ্যের নেতাকে দেশের নেতা তৈরি করার এই যে ভাবনাটা, সেটা দেশের রাজনীতিটাকেই বদলে দিল। আর তারপর থেকে আমরা যদি 2014 সালের হিসেব দেখি, আমরা কে ভাবতে পেরেছিলাম 2014 সালে বিজেপি ক্ষমতায় বসার পরে অমিত শাহই হবেন সর্বভারতীয় সভাপতি? তা না, কেউ ভেবেছিলেন তিনি যেভাবে কাজ করছিলেন, কিন্তু হবেই বলা যায়নি। অনেকে ভেবেছিলেন পুরনো অন্য বড় নাম আসবে, কারণ অমিত শাহ তখনও পর্যন্ত সর্বভারতীয় নেতা হননি। তিনি 2014 ভোটে উত্তরপ্রদেশের দায়িত্বে ছিলেন। হ্যাঁ, উত্তরপ্রদেশ সেবার বড় ফল দিয়েছিল। প্রধানমন্ত্রী হয়ে নরেন্দ্র মোদী তাকে সেনাপতি আখ্যা দিয়েছিলেন। তখন এটা নিশ্চিত হয়ে গিয়েছিল অমিত শাহ হচ্ছেন, কিন্তু তার আগে কেউ ভাবেননি। কিন্তু পরবর্তী ক্ষেত্রে দেখা গেল মোদীর সেই যে সিদ্ধান্ত সেটা ভুল ছিল না। বিজেপির সর্বকালের শক্তিশালী সংগঠক হয়ে উঠলেন অমিত শাহ। এরপরেই তো এক নতুন বিজেপির জন্ম হলো।
নতুন নীতিরও জন্ম হলো, যে নীতিটা তৈরি করলেন নরেন্দ্র মোদী এবং অমিত শাহ মিলে। আপনারা একবার 2017 সালের কথা ভাবুন। উত্তরপ্রদেশে নির্বাচন হয়ে গেছে, সবাই জানে দুজন মুখ্যমন্ত্রী হতে পারেন, নয় গাজীপুরের সাংসদ, তখন কেন্দ্রীয় মন্ত্রীও ছিলেন, মনোজ সিনহা এবং কেশব প্রসাদ মৌর্য। এই দুজনের মধ্যে একজন হবেন। আমি একজন বিজেপি নেতা উত্তরপ্রদেশে তার কথা বলি, এই গল্পটা শুনলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন। যেদিন শপথ গ্রহণ সেদিন সকালে মনোজ সিনহার বাড়িতে পুজো আর্চার আয়োজন হয়েছে। তিনি নতুন পোশাক কিনে সেগুলো পরে ফেলেছেন, কারণ তাকে ওইভাবেই যেতে বলা হয়েছে। রাজভবন থেকে গাড়ি আসবে, গাজীপুর থেকে তিনি যাবেন। হঠাৎ করেই তার কাছে একটি ফোন আসে যে গাজীপুর থেকে বেরিয়ে একটু গোরক্ষপুর মঠ হয়ে তাকে আসতে হবে লখনৌতে। সেখান থেকে যোগী আদিত্যনাথও তার সঙ্গেই আসবেন। তখনও পর্যন্ত এই নেতার কথায় এই ভাবনাটা ছিল মনোজ সিনহার যে যোগী আদিত্যনাথের উপস্থিতিতেই তাকে শপথ নিতে হবে। তিনি ভাবতে পারেননি যে মঞ্চে ওঠার আগে ঘোষণা হবে যোগী আদিত্যনাথ পরবর্তী মুখ্যমন্ত্রী। এরকম এই যে সিদ্ধান্তটা, গোটা দেশ চমকে গিয়েছিল। কোনো গেরুয়া বসনধারী মুখ্যমন্ত্রী এর আগে দেশ দেখেনি। নতুন বিজেপি নতুন সিদ্ধান্ত নিল। আরও সম্প্রতি চলে আসি আমরা, আরও সম্প্রতি দেবেন্দ্র ফডনবিস। সবাই জানে মহারাষ্ট্রে সরকার গঠন হচ্ছে, মুখ্যমন্ত্রী হবেন দেবেন্দ্র ফডনবিস। কিন্তু কি হলো? একনাথ শিন্ডে মুখ্যমন্ত্রী হলেন, দেবেন্দ্র ফডনবিস হলেন তার ডেপুটি। আমরা অত না, পুরো দেশকে অবাক করা। আমরা যদি ভূপেন্দ্র প্যাটেলের কথা ভাবি, 2021 সালে গুজরাতে কেউ ভাবেনি এই নামটা, কেউ ভাবেনি। অনেকে বলছিলেন পাতিদার থেকেই সমাজের কেউ মুখ্যমন্ত্রী হবেন, কিন্তু এই যে ভূপেন্দ্র প্যাটেল মুখ্যমন্ত্রী হয়ে যাবেন কেউ ভাবেনি। আমি সে বছর গিয়েছিলাম গুজরাতে, কিন্তু ভাবা যায়নি। ইলেকশনে গিয়েছিলাম, কিন্তু কেন বিজেপি তাকেই বেছে নিল? আমাদের বলুন না, রাষ্ট্রপতি নির্বাচন, কেউ ভাবতে পেরেছিল দেশে দ্রৌপদী মুর্মুকে প্রার্থী করা হবে? কারো কল্পনায় ছিল না। উপরাষ্ট্রপতি পদে পশ্চিমবঙ্গের রাজ্যপাল থাকা সেই সময় জগদীপ ধনকরকে আচমকা বাছাই করা হবে, কোনো সংবাদ মাধ্যম, কোনো সংবাদপত্র, কোনো বিজেপি নেতা আগাম আন্দাজ পেয়েছিলেন? পাননি। অনেক বড় বড় নাম এসেছিল, অনেক বড় বড়, কিন্তু ঐতিহাসিক সিদ্ধান্ত ছিল দ্রৌপদী মুর্মু। আরও একটা বড় উদাহরণ আপনাদের দিই। অমিত শাহের পরে কে সর্বভারতীয় সভাপতি হবেন এ নিয়ে জল্পনা ছিল, কিন্তু কে চিনতেন বলুন তো জেপি নাড্ডাকে? কজন চিনতেন? তারপরে নাড্ডার যখন সময়কাল শেষ হলো, তার অনেকটা পরে পরবর্তী জাতীয় সভাপতি নির্বাচন করা হয়েছে। এই গোটা কালটা জুড়ে একের পর এক নাম নিয়ে চর্চা হয়েছে। ইনি হতে পারেন, ইনি হলে বাংলায় এই সুবিধা, ইনি হলে দিল্লির সুবিধা, তিনি অমুক সম্প্রদায়ের মুখ হবেন, তমুক সম্প্রদায়ের মুখ হবেন, অনেক আলোচনা। কিন্তু যে নামটা নিয়ে কোনো আলোচনাই হয়নি, যাকে কেউ চিনত না, বিহারের নীতিন নবীন হলেন বিজেপির সর্বভারতীয় সভাপতির নবীন মুখ, এখনো নবীনতম। কে চিনত বলুন তো? এটাই হচ্ছে না বিজেপি। ভজনলাল শর্মা রাজস্থানে, মোহন যাদব মধ্যপ্রদেশে, বিষ্ণুদেও সাই ছত্তিশগড়ে। আমি এই যে মুখ্যমন্ত্রীদের নাম বললাম, তাদের রাজনৈতিক পরিচয় কজন জানত? তারা জিতেছেন, একাধিকবার জিতেছেন, কিন্তু তারা হঠাৎ করে মুখ্যমন্ত্রী হয়ে যাবেন এরকমটা কেউ ভাবেনি। কেউই হেভিওয়েট নেতা ছিলেন না, কিন্তু তারাই হয়েছেন। এই প্যাটার্নটার মানে কি? এই প্যাটার্নটা দেখলে একটা জিনিস বোঝা যায়, শেষ মুহূর্তে সিদ্ধান্ত জানানো, এটাতেই রুচি মোদি শাহের বিজেপির। এবং অপ্রত্যাশিত নাম, যার নাম আলোচনায় হয়তো আছে কিন্তু খুব বেশি নেই, আবার এক এক সময় আলোচনাতেই নেই, আবার কৌশলগত চমক। পশ্চিমবঙ্গের এবারের যা পরিস্থিতি, ভোটের পরেও যা হচ্ছে, পশ্চিমবঙ্গে যে হারে কেন্দ্রীয় প্রকল্পগুলো বন্ধ হয়ে আছে, মুখ থুবড়ে পড়ে আছে, পশ্চিমবঙ্গের যে অবস্থা, আর্থিক অবস্থা যে বেহাল, পশ্চিমবঙ্গে যে পরিমাণ শিল্প করতে হবে, যত কর্মসংস্থানের কথা বিজেপি বলেছে,
সপ্তম পে কমিশন দেওয়া, ডিএ দেওয়া, এত কিছু করতে হলে কেন্দ্রীয় সরকারকেই এই রাজ্যের সরকার চালাতে হবে, অফিসিয়ালি নয়, আনঅফিসিয়ালি চালাতে হবে, তা না হলে সম্ভব নয়। তাহলে কাকে দরকার? তাহলে এমন একজনকে দরকার যিনি কেন্দ্রীয় নেতৃত্বের কথা শুনে শুনে চলবেন। এটা নাও হতে পারে, কারণ বিজেপিতে প্রত্যেক নেতাই কেন্দ্রীয় নেতার কথা শুনে চলবেন, এরকম নেতাদের নিয়েই কিন্তু পশ্চিমবঙ্গে আলোচনা হচ্ছে। শুভেন্দু অধিকারী থেকে শ্রমিক ভট্টাচার্য, দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পল, সুকান্ত মজুমদার বা আরও যাদের যাদের নাম আলোচনায় আছে, প্রত্যেকেই যথেষ্ট মানে দলের একান্ত কি বলবো মানে অনুগামী তো বলা যাবে না, তারা হচ্ছে মানে নির্ভরযোগ্য কেন্দ্রীয় নেতৃত্বের কাছে। কিন্তু তা সত্ত্বেও বোঝা যাচ্ছে না, কারণ কৌশলগত চমক দেখাতে বিজেপি ভালোবাসে। বিজেপি আগে থেকে সব কার্ড খুলে দেয় না, দেখায় না। এখন এই প্যাটার্ন যদি পশ্চিমবঙ্গে আমরা লাগাই তাহলে কি দেখা যাচ্ছে? পরিচিত মুখ, এটা খুব অবভিয়াস, তাদের মধ্যে থেকে উঠে এলেন সাংগঠনিক নেতা যিনি দীর্ঘদিন ধরে সংগঠনের অন্দরে কাজ করেছিলেন, কিন্তু সেভাবে সাফল্য পাননি, কিংবা সাফল্য পেয়েছেন কিন্তু কোনো বড় জননেতা হয়ে ওঠেননি। মুখ্যমন্ত্রী হতে হলে জননেতা হতে হবে, এটা বিজেপি মনে করে না। আর সবচেয়ে বড় হচ্ছে এমন একটা চমক, যে চমকটায় শুধু রাজ্য নয় গোটা দেশের কাছে মনে হবে এনাকেও মুখ্যমন্ত্রী করা যায়। বাকিরাও বড় বড় দায়িত্ব পাবেন হয়তো, কিন্তু মুখ্যমন্ত্রী মুখে বিজেপি চমক দেখাতে পারে বলে আমার এখনো মনে হচ্ছে। শপথ গ্রহণ আর খুব বেশি দেরি নেই, তার আগেও। এখানে আরও একটা কথা খুব নির্দিষ্ট করে বলা দরকার, কে মুখ্যমন্ত্রী হচ্ছেন সেটা বোঝার জন্য। এই রাজ্যে বিজেপি যে জয় পেয়েছে তাতে কেন্দ্রীয় বিজেপির কাছে কোনো বাধ্যবাধকতা নেই অমুককেই করতে হবে। কাউকে খুশি করা বা কাউকে অখুশি করা, কাউকে ওপরে তোলা, কাউকে নিচে নামানোর কোনো দায় নেই। কেন্দ্রীয় নেতৃত্ব মনে করে যে কেন্দ্রীয়ভাবে যে পরিকল্পনা হয়েছিল এবং রাজ্যের মানুষ যেভাবে দুহাত ভরে ভোট দিয়েছে তার ফলেই জয় এসেছে, এবং নরেন্দ্র মোদীর মুখকে দেখেই মানুষ ভোট দিয়েছে। কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের যে প্রকল্প, যে সাফল্য, অন্যান্য রাজ্যে বিজেপির যে সরকার রয়েছে তাদের কাজকর্ম, এটাকে দেখেই তো ভোট দিয়েছে এই রাজ্যের মানুষ। এ রাজ্যে তো বিজেপি কোনো উদাহরণ আগে তৈরি করে রাখতে পারেনি, এই তো প্রথমবার। তাই অনেকে আবার এটা বলছেন যে আরএসএসের কোনো অধিকারী বা প্রচারক তিনি মুখ্যমন্ত্রী হয়ে যেতে পারেন। দেখুন, এক্ষেত্রে আমার একটা বক্তব্য হচ্ছে, বাংলার সঙ্গে সংঘের যোগ অনেক বেশি। আমি যে শুনেছি এই জয়ের পিছনে আড়াল থেকে সংঘের অনেকেই কাজ করেছেন, মানে স্বয়ংসেবকরা কাজ করেছেন, আমি শুনেছি, দেখেওছি কয়েকজনকে। কিন্তু তাই বলে আরএসএসের কোনো অধিকারী বা কোনো প্রচারক সরাসরি মুখ্যমন্ত্রী হয়ে যাবেন, সে জল্পনা ঠিক নয় বলেই আমার ধারণা। কারণ আরএসএস সরকার বা প্রশাসন পরিচালনা করতে চায় না সাংগঠনিকভাবেই। আরএসএস হিন্দু সংগঠন করে, হিন্দু সংগঠন আলাদা জিনিস, আর হিন্দুত্ববাদী সরকার চালানো সেটা আর একটা জিনিস, দুটো এক কাজ নয়। আবার এই যে বললাম এটা হতে পারে না, হয়তো এটাই হলো যা কোনোদিনও হয়নি, কোথাও হয়নি, বলা কিছুই যায় না। তো এমন বাছা হলো যিনি সংঘের দীর্ঘদিনের প্রচারক জীবনও কাটিয়েছেন, আবার রাজনীতিও করেছেন, এরকম কাউকে বাছা হলো, তাহলে এদিকও রইল ওদিকও রইল, কেউ বলতে পারবে না। বিজেপির এবার কোনো দায় নেই যে আদি কোনো নেতাকেই করতে হবে কিংবা নব্য কোনো নেতাকেই করতে হবে, কোনো দায় নেই। এই রাজ্যে এবার যারা ভোটে জিতেছেন তাদের মধ্যে এমন কেউ নেই যিনি দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারেন আদৌ, যে দলকে ভেঙে আমি একটা আলাদা দল করে ফেললাম, এরকম কোনো নেতা জেতেনি, মানে প্রার্থী হননি। আবার যদি এরকমটা কেউ ভেবে থাকেন, তিনি পারবেন না তো, 207 কত কমাবে? সুতরাং বিজেপিকে নিয়ে কোনো কথাই জোর গলায় যেমন বলা যায় না, তেমনি বিজেপিকে নিয়ে এই জল্পনা এটাও জোর গলায় করা যায় না।
তবে একটা বলি যে বিজেপি চিরাচরিত পথে চলতে চায় না, যে একেই সবাই চাইছে অতএব তাকেই করতে হবে না। দল যাকে চাইছে তিনি হবেন মুখ এবং তাকে দিয়েই কাজটা করিয়ে নেওয়া হবে, বাকিরা তাকে সহযোগিতা করবেন। মনে রাখবেন এই ভোটে কিন্তু মোদির মুখ নিয়েই প্রচার। মোদি একটি বারের জন্য হবু মুখ্যমন্ত্রী সম্পর্কে কিচ্ছু বলেননি, অমিত শাহ নিজে থেকে কিছু বলেননি। সাংবাদিক বৈঠকে প্রশ্ন উঠলে তিনি বলেছেন বাংলাতেই জন্ম নিয়েছেন এবং বাংলায় লেখাপড়া করেছেন এমন কেউ মুখ্যমন্ত্রী হবেন। এর মধ্যে না প্রচুর ধোঁয়াশা। 200 জনই তো মনে হয় বাংলায় জন্মগ্রহণ করা। শাহ তো বলেননি কতটা লেখাপড়া জানতে হবে, বাংলায় লেখাপড়া অনেকেই যাচ্ছেন। তিনি এটাও বলেননি যে বাংলায় যিনি পড়াশোনা করেছেন তিনি ইংরেজি মাধ্যম না বাংলা মাধ্যম, কিছুই বলেনি। বিজ্ঞাপনে কারো মুখ দেখানো হয়নি। গোটা দেশে বিজেপির নিয়ম, যে রাজ্যে প্রচার হবে সেখানে পরিষদীয় নেতা দেশের নরেন্দ্র মোদী, তার সঙ্গে সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন, এদের দুজনের ছবি যাবে এবং সেই সঙ্গে রাজ্যের রাজ্য সভাপতি এবং রাজ্যের পরিষদীয় নেতা, সেই হিসেবে শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারীর ছবি ব্যবহার করা হয়েছে। এটা গোটা রাজ্যেই সর্বত্র একই প্রচার চলেছে। ফলে সুকান্ত বা দিলীপের ছবি নেই, লকেটের তো ছবি ছিল না, অগ্নিমিত্রের ছবি ছিল না, তাহলে তাদের কি মুখ্যমন্ত্রী করা হবে? ভাবার কোনো কারণ নেই, প্লিজ ভাববেন না, শুধু শুধু সময় নষ্ট হবে। এই রাজ্যে অনেকেই মনে করছেন আচার্য স্বামী প্রণবানন্দ মহারাজের, যিনি প্রেরণা নিয়ে সন্ন্যাসী হয়েছেন এবং হিন্দুত্বের এক নেতা হয়ে উঠেছেন, স্বামীজি কার্তিক মহারাজ, তিনিও মুখ্যমন্ত্রী হতে পারেন কি? অনেকে চাইছেন, অনেকে ভাবছেন, হতেই পারে, নাও হতে পারে। কিন্তু পশ্চিমবঙ্গে কি উত্তরপ্রদেশের মতো চমক থাকবে, নাকি গুজরাটের মতো কোনো অচেনা মুখ, নাকি এই দিল্লি, কদিন আগেই উদাহরণটা দেওয়া হয়নি, রেখা গুপ্তা, কেউ ভাবেনি, কোথাও তার নাম লেখা হয়নি, এবার অপ্রত্যাশিত মুখ, কি হবে কেউ জানে না। ইতিহাস বলছে বিজেপি কখনো সহজ রাস্তায় হাঁটে না, মানে এখনকার বিজেপি, আগেও একই রকম প্রায় ছিল। কারণ এই বিজেপি নিজের মুখ্যমন্ত্রী থাকা বড় বড় মুখ, কল্যাণ সিংহ, উমা ভারতী, তাদের সামান্য ত্রুটির জন্য বিজেপি মনে করেছিল সামান্য নয়, তাদের দল থেকে তাড়িয়ে দেওয়া, কিংবা তারা যখন দল ছাড়তে চাইছেন তাদের বাধা না দেওয়া, এই নজির তো বিজেপি দেখিয়েছে। তারা আবার যখন দলে ফিরে আসতে চেয়েছেন তখন দরজা খোলা হবে কি হবে না সেই সিদ্ধান্ত বিজেপি নিয়েছে, খুলে দিয়েছে, তাতে তারা এসেছেন। এসে আবার কেউ ওপর দিকে উঠতে পেরেছেন, নাকি তাদেরকে পুরনো জায়গাটার ফিরে পেতে দেয়নি বিজেপি? এই দলটার না খতরনাক নেতাদের কাছে, মানুষের কাছে ততটা না হলেও এই দলের নেতা হওয়া খুব সহজ, আবার নেতা হয়ে থাকাটা খুব কঠিন। তাই 25শে বৈশাখ রবীন্দ্র জয়ন্তী সকাল সকাল মুখ্যমন্ত্রীর নামটা আমরা যখন জানতে পারবো, সেটাই হবে এই নির্বাচন পর্বের সবচেয়ে বড় ব্রেকিং নিউজ। তার আগে মুখ্যমন্ত্রী কে হবে